আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ প্রাইম সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া মেঘলা। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। আউটসোর্সিংদের নতুন দাবি ৫% বার্ষিক বৃদ্ধি ও সর্বনিম্ন ৩০,০০০ টাকা বেতন। ভারতকে বন্ধু মনে করলেও কাজের পরিপ্রেক্ষিতে তারা শত্রু, দুদুর অভিযোগ। ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক, মৌলিক সংস্কারে চাই এনসিপি। মিথ্যা মামলার হয়রানি না করার নির্দেশ পুলিশকে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ওয়াকফ আইনে পশ্চিমবঙ্গ উত্তাল, পেছনে আছে গোপন কারণ। আফগানিস্তান তাজিকিস্তানের সীমান্তে ভূমিকম্প, আতঙ্ক পাকিস্তানে। সিলেটের মাঠে আসছে নতুন অধ্যায়, জয়ের প্রত্যাশায় জিম্বাবুয়ে। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদ সারা দেশের আউটসোর্সিং কর্মীদের জন্য বার্ষিক ৫% হারে বেতন বৃদ্ধি সহ সর্বনিম্ন বেতন ৩০,০০০ টাকা নির্ধারণের দাবি জানান। সংগঠনটির সভাপতি মোহাম্মদ মাহবুবুর রহমান আনিস ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল হক নূর এই দাবি উপস্থাপন করেন। সভাপতি বলেন, দীর্ঘদিন ধরে আমরা ঠিকাদারি শোষণের মাধ্যমে নিপীড়ন হচ্ছি। আমাদের অনেক সহকর্মীকে যথাযথ বেতন দেওয়া হয় না। উৎসব ভাতা ও নীতিমালায় থাকা অতিরিক্ত ডিউটি টাকা পাওয়াও সম্ভব হয় না। এসব অনিয়ম থেকে মুক্তি চাই। এ সময় কর্মচারীদের এসব দাবির প্রতি সমর্থন জানান গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জেনায়েদ সাকি। শনিবার ১৯ এপ্রিল রাজধানীর হাতিরপুলের রোজ ভিউ প্লাজায় এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু একটু অপ্রকাশিত রাখলেন না দেশের রাজনীতির এই কঠিন পরিস্থিতিতে। তিনি বলেন, ভারতের একজন ফ্যাসিস্টকে স্থান দিয়ে নিজেদের ফ্যাসিস্ট বলে প্রমাণ করেছে সরকার। তার মন্তব্যে স্পষ্ট হয়েছে, বাংলাদেশের জন্য ভারতের কর্মকাণ্ড এখন এক নতুন চ্যালেঞ্জ, যেখানে বন্ধুত্বের মুখোশে আসল রূপ উন্মোচন হচ্ছে। দুদু বললেন, আমরা ভারতকে বন্ধু রাষ্ট্র মনে করি, কিন্তু তাদের কর্মকাণ্ড দেখে মনে হয় তারা আমাদের সত্যিকারের বন্ধু নয়। তিনি আরও যোগ করেন, বাংলাদেশের লুটেরারা ও গণহত্যাকারীরা শেখ হাসিনাকে স্থান দিয়েছে, এটাই প্রমাণ করে ভারত তাদের সঙ্গে আছে আর তারা নিজেকে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে দাবি করতে পারে না। শনিবার ১৯ এপ্রিল জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের উদ্যোগে আয়োজিত ভারতে মুসলিম নির্যাতন ও হত্যার প্রতিবাদে নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। তার আদর্শের ভারত, তার সত্যি ঠিকানার ভারত, সেই জন্য সে ভারতে গেছে, এটা আমি ব্যক্তিগত মনে করি। আর তাকে টাকা দিয়ে তাকে রেখে ভারত কখনো গণতন্ত্রের সপক্ষের শক্তি, এটা আমি বলতে পারি না। তার একটা ফ্যাসিস্টের সঙ্গে থাকতে হবে। জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, বাংলাদেশের সংবিধানের মৌলিক সংস্কারের প্রয়োজন রয়েছে। তিনি আলোচনা করেছেন কিভাবে নতুন সংবিধান পুনর্লিখন করা যায় এবং গণপরিষদ নির্বাচনের বাস্তবতা নিয়ে। তিনি বলেন, নাগরিকদের মৌলিক অধিকার যেন অক্ষুণ্ণ থাকে এবং ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, সে বিষয়েও আলোচনা হয়েছে। তিনি আরও বলেন, জাতীয় নাগরিক পার্টি মনে করে অন্তর্বর্তীকালীন সরকার যে এজেন্ডা ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছে তা বিচার ও সংস্কার দৃশ্যমান করার মাধ্যমে নির্বাচনের দিকে এগিয়ে যাবে। নির্বাচন অবশ্যই অনুষ্ঠিত হবে, তবে তার আগে বিচার ও সংস্কারকে দৃশ্যমান করতে হবে। সরকার এই জন্য প্রয়োজনীয় সময় পেতে পারে, কিন্তু কোনোভাবেই কাজের জন্য সময় ব্যয় করা যাবে না। শনিবার ১৯ এপ্রিল দুপুরে জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির বৈঠকের বিরতিতে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, মিথ্যা মামলায় কাউকে হয়রানি এড়াতে পুলিশকে পূর্ব থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, পুলিশ অধস্তন ফোর্সের থাকার ব্যবস্থা উন্নত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। আজকের পরিদর্শনের মূল উদ্দেশ্য ছিল পুলিশের ফোর্সের থাকার ব্যবস্থা পর্যবেক্ষণ করা। পরিদর্শনকালে দেখা গেছে তাদের থাকার পরিস্থিতি খুবই খারাপ। এ বিষয়ে প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী বিভিন্ন থানায় সরেজমিন পরিদর্শন চলছে। তিনি উল্লেখ করেন, জনদুর্ভোগ কমিয়ে থানার সেবার মান উন্নত করতে প্রতিটি থানাকে নিজস্ব জায়গা ও ভবনে স্থানান্তর করা হবে। শনিবার ১৯ এপ্রিল দুপুরে রাজধানী ডিএমপির বিমানবন্দর, উত্তরা পশ্চিম ও তুরাগ থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে কথা বলেন তিনি। আমরা এবার যে চিন্তা ভাবনা করতেছি, যারা ধরেন যে একেবারে নর্মাল পুলিশ সদস্য, তাদের একই ডিভিশনে রাখা যায়, যেহেতু হয় কি ফ্যামিলিটা দূরে থাকলে এখন কিন্তু ছুটির সংখ্যা কম।
ভারতে সম্প্রতি পাস হওয়া ওয়াকফ আইনের বিরুদ্ধে বিভিন্ন শহরে বিক্ষোভ চলছে। এরই মধ্যে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় এই আইন বিরোধী বিক্ষোভের সময় সহিংসতার খবর পাওয়া গেছে। কিছু মুসলিম সংগঠনের বিক্ষোভের পরে মুর্শিদাবাদ জেলার 2টি থানার এলাকায় 5 জনের বেশি জমায়েত নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি ওই এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিতে হয় প্রশাসনকে। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। ওয়াকফ আইন মুসলিম সম্প্রদায়ের জমি ও সম্পত্তির হেফাজত এবং ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ আইন। এই আইন অনুযায়ী মুসলিমরা তাদের সম্পত্তি ধর্মীয় বা সমাজসেবামূলক উদ্দেশ্যে দান করে ওয়াকফ তৈরি করতে পারেন। এই আইন এবং এর আওতাধীন সম্পত্তি বর্তমানে পশ্চিমবঙ্গে একটি উত্তপ্ত পরিস্থিতির জন্ম দিয়েছে। পশ্চিমবঙ্গের সাজুর মোড়ে একটি উত্তেজিত জনতাকে নিয়ন্ত্রণ করতে পুলিশের সংযত পদক্ষেপ বিশাল সংঘর্ষের মুখে পড়েছে। প্রায় 3 ঘণ্টা ধরে পুলিশের উপর হামলা, দোকানপাট ভাঙচুর এবং বিশৃঙ্খলার কারণে পুলিশ বাধ্য হয়ে 4 রাউন্ড গুলি চালাতে বাধ্য হয়েছে। মুর্শিদাবাদের এই পরিস্থিতি নিয়ে কলকাতা হাইকোর্ট কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে। শনিবার রাত থেকে জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে এবং তল্লাশি অভিযানের মাধ্যমে 138 জনকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবারের পরিস্থিতি থমথমে, যেখানে 17 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। সহিংসতার ফলে ব্যাপকভাবে ব্যক্তিগত ও সরকারি সম্পত্তির ক্ষতি হয়েছে এবং রেল স্টেশনে ভাঙচুরের ঘটনা ঘটেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শান্তি বজায় রাখার আবেদন জানিয়ে বলেছেন, কিছু রাজনৈতিক দল ধর্মকে অপব্যবহার করে রাজনৈতিক সুবিধা নিতে চাইছে। সকলে শান্তি ও সম্প্রীতি বজায় রাখুন। ওয়াকফ সম্পত্তি জবরদখলের অভিযোগ উঠেছে একাধিক তৃণমূল নেতার বিরুদ্ধে, যদিও তারা তা অস্বীকার করেছেন। এই পরিস্থিতি রাজনৈতিক অস্থিরতার পাশাপাশি ধর্মীয় বিভেদের নতুন মাত্রা যোগ করেছে, যা পশ্চিমবঙ্গের রাজনীতির ভবিষ্যৎকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিতে পারে। এবি নিউজ ডেস্ক রিপোর্ট। সকালবেলা এক শান্তির অবকাশে হঠাৎই ঝড়ের মতো লাগল পৃথিবীর বুকের গভীরে। শনিবার সকাল 11:47 আফগানিস্তান তাজিকিস্তান সীমান্তে 5.8 মাত্রার ভূমিকম্প আঘাত এনেছে, যা অনুভূত হয়েছে পাকিস্তানের বিভিন্ন প্রান্তে। এই কম্পনের ফলে ভূপৃষ্ঠ থেকে 92 কিলোমিটার গভীরে উৎপত্তি হওয়া এই ভূমিকম্পে আতঙ্কের ছায়া পড়েছে সাধারণ মানুষের মধ্যে। তবে আশার কথা, প্রাণহানি বা ব্যাপক ক্ষয়ক্ষতির খবর এখনো পাওয়া যায়নি। পাকিস্তানের জাতীয় ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্যানুসারে এই ভূকম্পন ইসলামাবাদ, লাহোর, পেশোয়ার, রাওয়ালপিন্ডি ও খাইবার পাখতুনখোয়ার মতো শহরগুলোতেও অনুভূত হয়। সবচেয়ে প্রভাবশালী ছিল খাইবার পাখতুনখোয়া অঞ্চলের লোয়ার দির, বাজাউর, মালাকান্দ, নওশেরা, দিরবালা, শাবকাদার ও মোহমান্দ এলাকাগুলো, যেখানে ভূমিকম্পের তীব্রতা বেশ স্পষ্ট ছিল। স্থানীয় বাসিন্দাদের মধ্যে দেখা যায় আতঙ্কের ছড়াছড়ি। কেউ কেউ ঘর থেকে বাইরে বেরিয়ে আসেন দুশ্চিন্তার বাতাবরণে। পাকিস্তানি ভূমিকম্পের ইতিহাস নতুন কিছু নয়। 2005 সালে দেশটিতে ঘটে যাওয়া ভয়াবহ ভূমিকম্পে প্রাণ হারিয়েছিল 74,000-এর বেশি মানুষ, যা ছিল এক বিভীষিকাময় অধ্যায়। সিলেটের বাতাসে আজ এক নতুন উত্তেজনা ছড়িয়ে পড়েছে, যেখানে জিম্বাবুয়ে দল এখন প্রস্তুত বাংলাদেশের বিরুদ্ধে 2 ম্যাচের টেস্ট সিরিজের জন্য। আগামীকাল রোববার প্রথম ইনিংসের মুখোমুখি হবে এই 2 প্রতিদ্বন্দ্বী। এর আগে দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সংবাদ সম্মেলনে এসে নিজস্ব আবেগ ও প্রত্যাশা ব্যক্ত করেন, যা যেন এই ম্যাচের উত্তেজনাকে আরও বাড়িয়ে দেয়। শান্তের মুখে শোনা গেল, আমরা প্রস্তুতিতে খুবই সন্তুষ্ট। সুবিধাজনক উইকেটের অপেক্ষায় ছিলাম, যা আমাদের জন্য অনুশীলনে খুবই সহায়ক। মাঠের দায়িত্বপ্রাপ্তদের ধন্যবাদ জানাই। আশা করি এই ধরনের উইকেটেই মাঠে নামব। সবাই খুবই ভালোভাবে প্রস্তুতি নিয়েছে, আলহামদুলিল্লাহ। এই সিরিজের প্রত্যাশা যেন নতুন অধ্যায়ের সূচনা। জিম্বাবুয়ে আসছে সেই নতুন চেতনা, নতুন উদ্দীপনা ও নতুন আভাসের সঙ্গে, যেখানে ক্রিকেটের স্বর্ণযুগ ফিরে পাওয়ার প্রত্যাশা দানা বাঁধছে। সিলেটের মাঠ আবারও দেখবে সেই স্বপ্নের সাক্ষী হয়ে ওঠার সম্ভাবনা, যেখানে প্রতিপক্ষের জন্য অপেক্ষা করছে এক চ্যালেঞ্জের স্রোত, অভিনব ক্রিকেটের নতুন দিগন্ত। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com এ। সেই সঙ্গে নিয়মিত ভিডিও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন।